বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বিশেষ করে এই মুহূর্তে তোমাদের মাথায় প্রচুর চাপ, প্রচুর টেনশন। তো প্রথম যে কথাটা তোমাদের বলবো, অঙ্ক পরীক্ষা রয়েছে। তো অঙ্ক পরীক্ষায় স্বাভাবিকভাবে একটু টেনশনটা থাকে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে মোটামুটি আমার অভিজ্ঞতায় যেটা বলে, মোটামুটি 60-70% ওপরে ছাত্রছাত্রী অঙ্কের প্রতি একটু কিন্তু স্বাভাবিকভাবে দুর্বলই রয়েছে। তো এই জায়গা দাঁড়িয়ে অঙ্ক সাবজেক্টটাকে খুব ভয় পায়। কিন্তু তোমাদের যে কথাটা বলবো, খুব বেশি ভয় পেয়ে লাভবান কিছু হওয়া যায় না, বরঞ্চ লসই হয়। তোমরা স্বাভাবিকভাবে চেষ্টা করবে নিজের যতটা জানা আছে, নিজের যতটা করণীয় রয়েছে সেই কাজগুলো করতে, সঠিকভাবে চেষ্টা করবে অঙ্কগুলো করতে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে বলা, যে বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং যারা দুর্বল বিশেষ করে তাদের কিন্তু সেই কাজটা করতেই হবে। স্বাভাবিকভাবে অঙ্কের নিয়মের যে প্রশ্নের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে, সেই বাধ্যবাধকতাগুলো আমাদের মেনে চলতে হবে এবং শর্ট টাইপের প্রশ্ন উত্তর যতটা সম্ভব বুঝে করতে হবে এবং পারলে সাইডে কিন্তু আমাকে উত্তরটা করে দিতে পারলে ভালো হয়। তবে অনেক ছাত্রছাত্রী এই প্রশ্নটা করছো যে স্যার, আমি যদি সাইডে অঙ্কের উত্তরটা না করে শুধুমাত্র উত্তরটা লিখি, তাহলে কি আমি নম্বর পাবো? একদম তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, শর্ট টাইপের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তুমি যদি সাইডে কি করলে কি না করলে কিচ্ছু দেখা হয় না, তুমি উত্তরটা ঠিক লিখেছো কি না সেটাই হলো মূল ব্যাপার। হ্যাঁ, তবে তুমি সাইডে যদি করে থাকো, সেটা কোনো পজিটিভ কিছু নয়, কিন্তু কোনো নেগেটিভ কিছু নয়। স্বাভাবিকভাবে সাইডে তুমি ক্যালকুলেশন পার্টটা করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে তুমি যদি ভাবো যে না, আমি আন্দাজ আমার এই অঙ্কটা জানা আছে, সাপোজ একটা অঙ্ক আমার জানা, আমার এই অঙ্কটা প্র্যাকটিস করা, একদম পুরো মুখস্থ অঙ্কের মতো অঙ্ক, তো সেটার নিশ্চয়ই আর ওই পাশে করে দেখার দরকার পড়ে না। তুমি যদি ডাইরেক্ট উত্তরটা লিখে দাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি ফুল মার্কসই পাবে, কোনো রকম কম মার্কস হবে না। হলো একটা কথা। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কথাটা বলবো, আমরা যারা কিছু ছাত্রছাত্রী আমার রয়েছে যারা অঙ্কে একটু দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু উপপাদ্য, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, পাটিগণিতের কয়েকটা অঙ্ক, যেগুলো কিন্তু তোমাদের এই জায়গা থেকে খুব বড় বেনিফিট দেয়, কারণ এই নম্বরটা তোলার ক্ষেত্রে অনেক সুবিধা করে দেয় তোমাদের। আমি ইতিপূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যে শিক্ষক রয়েছেন, তাদের দ্বারা নির্বাচিত বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনগুলোও তোমাদের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই সেগুলো দেখে নিয়েছো। তবুও আমি তোমাদের একটু বলে রাখি যে পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ 49-50 শুধু না করে, 49-50 খুবই ইম্পর্টেন্ট, সেটা ঠিকই আছে, কিন্তু শুধু 49-50 না করে তার সঙ্গে 48 এবং 42টাও কিন্তু দেখে রাখবে। কারণ প্রশ্নর অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যায় বা প্রশ্ন যেভাবে ছুটছে, বেশিরভাগ সাবজেক্টের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্টের সাইডেরটা মানে সেকেন্ড ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কিন্তু আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা অবশ্যই 48 এবং 42টাও ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আশা করি করে রেখেছো, কারণ তোমাদের আমি বলে দিয়েছি যে এগুলো সবই করা উচিত। এবং তার সঙ্গে সম্পাদ্য, আমরা যেমন সবাই একটা জিনিস জেনে বসে রয়েছি যে পরিবৃত্ত আসবে এবং মনে হয় পরিবৃত্ত আসবে, ব্যতিক্রম করবে না, তবুও তোমরা কিন্তু তার সঙ্গে মধ্য সমানুপাতি নির্ণয় এর যে পার্টটা রয়েছে, অর্থাৎ √15 বলো বা √17 বলো, এই যে যে ক্যালকুলেশন টাইপের প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর কিন্তু ভ্যালু বের করাটাও কিন্তু একটু শিখে পরীক্ষার হলে যেও, এটুকু কিন্তু বলে রাখলাম। আর একটা বিষয় তোমাদের অবগতির জন্য অবশ্যই জানানো দরকার যে সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু অঙ্ক প্রণালীর কোনো প্রয়োজন হয় না, উপপাদ্যর ক্ষেত্রে সম্পূর্ণ সেক্টরটা দিতে হয়। আর প্রয়োগ স্বাভাবিকভাবে সারা বইয়ে অনেক অনেক প্রয়োগ রয়েছে, অনেক অনেক প্রয়োগ প্র্যাকটিস করতে হয়। তো শেষ মুহূর্তে তোমরা অন্তত এই পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে করার চেষ্টা করো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে কথাটা একদম বলতেই হবে, সেটা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী কী করো, ধরো একটা অঙ্ক পারছো না, কিছু অংশ করতে পারলে তারপরে আর পারছো না, সঙ্গে সঙ্গে কী করো, সেই অঙ্কটাকে কেটে দিয়ে রেখে দাও বা কেটে দাও। যদি অঙ্ক না পারো, অন্তত যেটুকু অংশ করেছো সেই অংশটুকুকে কাটবে না, সেই অংশটুকু অন্তত রেখে দেবে। কেন জানো তো? কারণ অঙ্ক পরীক্ষার একটা নিয়ম আছে যে তুমি যদি একটা অঙ্ক সম্পূর্ণ নাও করতে পারো, কিছু অংশও যদি তুমি অঙ্কটা করো, তাহলেও কিন্তু তুমি কিছু নম্বর পাবে। এবার যদি তুমি কি হয়, তুমি যদি টোটাল অঙ্কটাকে কেটে দাও, তাহলে কিন্তু তুমি সেই নম্বরটা কিন্তু পাবে না। অর্থাৎ এই কাজটা কিন্তু কখনো করবে না যে আমি টোটাল অঙ্কটা কেটে দিলাম। হ্যাঁ, টোটাল অঙ্কটা কখন কাটবে? যখন দেখছো যে না, তার অল্টারনেটিভ তুমি আরেকটা অঙ্ক ওকে সম্পূর্ণভাবে নামিয়ে দিয়েছো বা সম্পূর্ণ করে ফেলেছো, তখন তুমি অঙ্কটা কাটলে ঠিক আছে। কিন্তু যদি দেখো যে না, দুটো অঙ্ক করতে বলেছে, একটা অঙ্ক সম্পূর্ণ হয়েছে
আর একটা অঙ্ক আমার হচ্ছে না, একটুখানি হয়ে থেমে যাচ্ছে, তখন কিন্তু পরের অংশটুকু কাটার কোনো প্রয়োজন নেই, যেটুকু হচ্ছে হয়ে থাক, নম্বর কিন্তু বাড়বে। কি বললাম, বোঝা গেল? নেক্সট, আমার একটা অভিজ্ঞতা বলি, আমার নিজের পরীক্ষার অভিজ্ঞতা, খুবই হয়তো বা কাজে লাগবে, কিছু কিছু সময় অভিজ্ঞতাও কাজে লাগে। সেটা হচ্ছে আমি যেবার অঙ্ক পরীক্ষা দিয়েছিলাম মাধ্যমিকের, তো সেবারের একটা অভিজ্ঞতাটা হচ্ছে প্রথম যখন আমাকে খাতা দেওয়া হয়েছিল, একদম আমাদের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা দুটো তিনটে শর্ট কোশ্চেন, মানে প্রথমে আমাদের 2 মার্কের প্রশ্ন ছিল অঙ্কে, তো সেই 2 মার্কের 3 নম্বরের অঙ্ক বাদ দিয়ে 4 নম্বরের অঙ্কটা আমি মেলাতে পারছিলাম না, উত্তরে মিল ছিল না, মানে অঙ্কটা কমন কিন্তু উত্তর মিল ছিল না। তো আমি কি করলাম, সেই অঙ্কটা নিয়ে পুরো 1 ঘন্টা সময়, আমার মনে আছে প্রথম ঘন্টা পড়া পর্যন্ত আমার ব্রেনে কী হলো জানি না, সেটা নিয়েই আমি আমার সময় অতিবাহিত করে দিলাম। তো যাই হোক, তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো এটা আমি কি করছি এত সময় একটা অঙ্কের পেছনে, মানে ততক্ষণে আমার মাত্র 6 মার্কের আমি কাজ করেছি, আর বাদ বাকি করিনি, আর কিন্তু ওই অঙ্কটা জানি যে ও তো আমার একদম মানে মুখস্থ অঙ্ক, সেই অঙ্ক কেন মিলছে না। পরে যাই হোক, যেটা বুঝেছিলাম যে ওই অঙ্কটা টোটাল অঙ্কেরই ভুল ছিল, মানে প্রশ্নপত্রে ভুল ছিল। তো যাই হোক, যেটা তোমাদের বলার, পরবর্তীতে আমি শেষ করেছিলাম আমার পরীক্ষা 2 ঘন্টা দিয়ে, কারণ আমাদের সময় তোমাদের মতো এতটা এখন যত চাপ, এতটা চাপ তখন ছিল না, বা এত কিছু করতে হতো না। তখন বীজগণিতে 33 মার্ক ছিল, খুব ছোট ছোট বীজগণিতের অঙ্কগুলো আসতো, খুব তাড়াতাড়ি নম্বর, মানে মানে 30-40 মিনিটের ভেতরে বীজগণিতের অঙ্ক কমপ্লিট করে দেওয়া যেত, তার সঙ্গে জ্যামিতি প্রত্যেকটা পার্ট। তো যাই হোক, 2 ঘন্টা কমপ্লিট করে সেই পরীক্ষা কমপ্লিট করেছিলাম, এবং মাধ্যমিকে 92 পেয়েছিলাম সেই সময় আমি অঙ্কে। তো যাই হোক, তোমাদের যেটা বলছি যে এই ধরনের সমস্যা যদি তোমার সমস্যা আসে, যে হঠাৎ করে একটা অঙ্ক মিলছে না বা একটা অঙ্ক পারছি না, তখন অকারণে টেনশন করার খুব একটা দরকার নেই, দরকার হলে সেটাকে একটু অ্যাভয়েড করো, অ্যাভয়েড করে তার পরের অঙ্কটা করার চেষ্টা করো। বরঞ্চ আমি যে সারাদিন সেটা নিয়েই পড়ে থাকবো, সেটা নিয়েই সারাদিন বুঝবো, সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি অঙ্কটাকে ছাড়বো না, এই মানসিকতাটা থেকে যদি তুমি পরীক্ষা দাও, তাহলে কিন্তু যদি কোনো কারণবশত একটা অঙ্কে চেঞ্জিং হয়, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। নেক্সট আর একটা বিষয় তোমাদের বলি, ব্যাপারটা হচ্ছে ডিজিট চেঞ্জ, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন আমরা বিগত বছরগুলোতে যেমন দেখেছি, বেশিরভাগ প্রশ্ন কিন্তু সমস্ত বই থেকেই তুলে দেওয়া হয় একদম ওপেন করে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা কিন্তু অঙ্ক বইয়ের থেকেই তুলে দিচ্ছে, এমনকি বইয়ের নাম, মানে বইয়ে ধরো একটা নাম আছে, ধরো নিয়ামত চাচা, এই যে অঙ্কগুলো আছে, তো একদম সেম টু সেম ওয়ার্ড টুকে দিচ্ছে, কিন্তু তার ডিজিটটা চেঞ্জ করে দিচ্ছে। এবার আমাদের যারা আমরা প্র্যাকটিস করেছি সারা বছর ধরে, তাদের মাথায় তো একটা বিষয় সেট হয়ে আছে যে ওই অঙ্কটা এইভাবে করবো, ওই অঙ্কটার উত্তর এই, কিন্তু না, সেটা হচ্ছে না। কারণ কি? কারণ অ্যাকচুয়ালি কিন্তু ডিজিট চেঞ্জ করা হয়েছে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে, তুমি তোমার মেথডে যাবে, অঙ্কের উত্তর যেটা হবার সেটা অটোমেটিক্যালি হবে, এটাই মাথায় রাখবে। তো এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো। খাতায়, অঙ্ক পরীক্ষার খাতায় একটু কাটাকাটি হয়, বা কাটাকাটি হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যে জায়গাটুকু আমার দরকার সেই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে, অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো হবে, মার্কসও ভালো হবে। এই কথাগুলো একটু মাথায় রেখো। ওকে, তো বেস্ট অফ লাক, ধন্যবাদ।